আজকের পড়া ক্লাস হচ্ছে একটা প্রাকৃতিক দৃশ্য দিয়ে শুরু করি। তোমরা দেখছো না কিরকম কি দেখার কথা বলতেছেন? এই জঙ্গলের ভিতরে এরকম গাছপালা নাকি সূর্য কোনটা? সূর্যের আলো আসে, দেখছি তো। কত সুন্দর না দেখতে। এই কি বলে এটাকে, কি বলে এটাকে? সূর্য, এটা সান রে বলে। আচ্ছা ধরো এখানে যদি গাছপালাগুলো না থাকতো তাহলে কি এরকম হতো? না, হতেও পারতো। এই জিনিসটার টেকনিক্যাল নাম আছে, এই পুরা ঘটনাটা, এটাকে বলে টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে? ওকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়াশোনা করব। তারপরে হচ্ছে তোমার এগুলো তোমরা দেখছো, স্প্রেজ এন্ড অ্যারোসলস, ঠিক আছে না? এগুলো তোমরা আইসক্রিম এর কত ক্লাসে খাইলাম। আজকে আবার একটা প্র্যাকটিক্যাল হবে। জি ভাই, আজকে আমাদের আবার অ্যাক্সিডেন্ট দেখা যাবে। জিহ্বা লম্বা হয়ে গেছে নাকি? এগুলো কি? সোপ বাবল, ঠিক আছে না? সোপ বাবল। তাহলে এইটা কি আমাদের? এটা ফল। কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকা। এটা ইয়াতে অস্ট্রিয়া ওকে, তাহলে এই যে জিনিসগুলো আমরা দেখলাম, কুয়াশা, এটা হচ্ছে কুয়াশা, ফগ, অস্ট্রেলিয়া সোপ বাবল, তারপরে কি অ্যারোসল, স্প্রে, আইসক্রিম, তারপরে তোমার হচ্ছে এই যে জঙ্গলের ভিতরে সূর্যের আলো ঢুকলে এরকম একটা জিনিস তৈরি হয়, ঠিক আছে না? এই প্রত্যেকটা জিনিস আমাদের যেই জিনিসের সাথে কানেক্টেড বা যে টপিকটার সাথে কানেক্টেড তাকে আমরা বেসিক্যালি বলে থাকি কলয়েডাল দ্রবণ। কি এটা? কলয়েডাল দ্রবণ। মানে এই দেখো, কুয়াশা একটা কলয়েড, কুয়াশা একটা কলয়েড, সোপ বাবল একটা কলয়েড, আইসক্রিম কলয়েড, অ্যারোসল এটা একটা কলয়েড, এই যে এটাও কি কলয়েড। তো এটা বেসিক্যালি কি হয়, তোমার এই যে বাতাসের মধ্যে যে তোমার ডাস্ট পার্টিকেল গুলো থাকে, ওই যে ধুলা কণাগুলো থাকে, ধুলিবালি থাকে, এই ধুলিবালিগুলো কি করে, এগুলো হচ্ছে আলোক রশ্মিকে বিভিন্ন দিকে ছড়ায় দেয়, ঠিক আছে? ওকে, এই জন্য আসলে এরকম একটা সুন্দর একটা জিনিসের অবতারণা ঘটে। সব জিনিসগুলো কার অন্তর্ভুক্ত দিলে কলয়েড, কলয়েডাল সিস্টেম। আমাদের বেসিক্যালি এই জিনিসটা নিয়ে আমরা বিস্তারিত পড়াশোনা করবো এই চ্যাপ্টারে। এখান থেকে তোমাদের একটা সিকিউ প্রশ্ন আসবে কলয়েডের উপরে। আগে এই অধ্যায়ের সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না, এর জন্য তেমন প্রশ্ন আসতো না, এখন কিন্তু আসবে। যখন ফুল সিলেবাসে এক্সাম হইতো তখন কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসতো। চলো এবার আমাদের যে মিশ্রণ আছে, মিক্সচার, মিশ্রণ মানে কি? যে একাধিক জিনিসকে মিশাইলে আমি কি পাবো? মিশ্রণ। ওকে, এই মিশ্রণকে বেসিক্যালি আমরা তিনটা ক্যাটাগরিতে ডিভাইড করি। নাম্বার 1 কি? প্রকৃত দ্রবণ। প্রকৃত দ্রবণ ইংরেজি কি? ট্রু সলিউশন। ট্রু সলিউশন। ওকে, এক্সাম্পল কি? লবণ পানির দ্রবণ, সল্ট ওয়াটার, এটা হচ্ছে লবণ পানির দ্রবণ। ধর আমি বলতে পারি NaCl দ্রবণ এটা। আচ্ছা, তো লক্ষ্য করো, যখন তুমি হচ্ছে খাবার লবণকে পানিতে মিশাবা, খাবার লবণ পানিতে যাওয়া মাত্রই সে তো আয়নে বিভক্ত হয়ে যাবে না? কি কি আয়ন পাবো এখানে? Na পজিটিভ পাবো আর Cl নেগেটিভ। আচ্ছা, এখন এই দ্রবণটাকে ট্রু সলিউশন কেন বলছি? না কারণ হচ্ছে এই Na+ এবং Cl- আয়নগুলোর আকার, এই Na+ এবং Cl- আয়নগুলোর আকার এতটাই
ছোট যে এগুলাকে তুমি তো খালি চোখে দেখতে পারবাই না, খালি চোখে তো দেখতে পারবাই না, তুমি যদি মাইক্রোস্কোপ দিয়েও দেখো তাও এগুলা দেখতে তোমার কষ্ট হয়ে যাবে, এই আয়নগুলোর সাইজ এতটাই ছোট। তাহলে যখন কোনো একটা মিশ্রণে দ্রবের কণাগুলোর আকার এতটাই ছোট হবে যে এগুলাকে খালি চোখে তো দেখাই যায় না, এমনকি মাইক্রোস্কোপ দিয়ে দেখতেও কষ্ট হয়, তখন এই ধরনের মিক্সচারকে কি বলবো আমরা? ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ। মানে যেখানে কণাগুলোর আকার, দ্রবের কণাগুলোর আকার অত্যন্ত কি হবে? অনেক অনেক ছোট হবে, অনেক অনেক ছোট হবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো আমাদের আরেকটা এক্সট্রিম ক্যাটাগরি হচ্ছে সাসপেনশন। তোমরা সাসপেনশনের নাম আগে তোমরা কখনো শুনছো কিনা? এগুলো বিভিন্ন সিরাপের গায়ে লেখা থাকে, ভাই বাইকে তো বাচ্চাদেরকে বিভিন্ন সিরাপ যখন খাওয়ায়, না পা, তারপরে হচ্ছে যে একটা সিপে জাতীয় সিরাপ যখন খাওয়ায় তুমি দেখবা সিরাপের গায়ে সাসপেনশন শব্দটা লেখা আছে। ওকে, এই সাসপেনশনের এক্সাম্পল কি? সাসপেনশনের আইডিয়াল এক্সাম্পল হচ্ছে বালি এবং পানির মিশ্রণ। ঠিক আছে, বালি এবং পানির মিশ্রণ। তুমি দেখো, তুমি যদি একটা বিকারের মধ্যে বালি এবং পানিকে মিশাও, তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে এখানে কোনগুলা বালি আর কোনগুলা পানি। এবং দেখো এখানে কি হবে, বেশিরভাগ বালি হচ্ছে যে পাত্রের তলায় গিয়ে জমা হবে, কিছু বালির কণা তুমি দেখবা যে পানির মধ্যে ভাসতেছে। তাহলে মোটামুটি কণাগুলার আকার, মানে বালির যে কণাগুলো আছে কণাগুলার আকার যথেষ্ট বড় হওয়ার কারণে এগুলাকে মোটামুটি খালি চোখে কি করা যায়? মোটামুটি খালি চোখে আইডেন্টিফাই করা যায়। তাইলে কণাগুলা যদি তুমি খালি চোখে দৃশ্যমান হয়, খালি চোখে বোঝা যায়, তখন এই ধরনের মিশ্রণকে কি বলে? সাসপেনশন। এগুলোকে বলে সাসপেনশন। তাহলে খালি চোখে দেখা না গেলে হচ্ছে প্রকৃত দ্রবণ, খালি চোখে দেখা গেলে বা খালি চোখে বোঝা গেলে কি বলে এটাকে? সাসপেনশন। এখন এই প্রকৃত দ্রবণ হচ্ছে আমার একটা এক্সট্রিম, সাসপেনশন হচ্ছে আমার আরেকটা এক্সট্রিম। তাহলে প্রকৃত দ্রবণ এবং এই সাসপেনশনের মাঝে যা থাকবে, যা থাকবে সবাইকে আমরা কি বলে থাকি? কলয়েডাল দ্রবণ বা কলয়েডাল সিস্টেম। মানে কলয়েডাল সিস্টেম মানে কি? যে কণাগুলার আকার, মানে দ্রবের কণাগুলার আকার অনেক বেশি ছোট হবে না, আবার দ্রবের কণাগুলোর আকার অনেক বেশি কি বড় হবে না। তাহলে দ্রবের কণাগুলোর আকার প্রকৃত দ্রবণ এবং সাসপেনশনের কণার আকারের কি হবে? মাঝামাঝি থাকলে তাকে আমরা কি বলি? কলয়েডাল দ্রবণ। তাহলে এই তিন ধরনের জিনিসের মধ্যে ডিফারেন্স মেকার কে? কণার আকার। কথাটা বুঝতে পারছেন? আর কিছুই না, কণার আকার। তাহলে কণার আকার অনেক বেশি ছোট হলে কি বলবো? ট্রু সলিউশন। কণার আকার মোটামুটি বড় হলে কি বলবো? সাসপেনশন। আর যদি কণার আকার মাঝামাঝি হয় তাহলে কি বলবো? কলয়েডাল সিস্টেম বা কলয়েডাল সলিউশন বা কলয়েডাল দ্রবণ। তাহলে বুঝতে পারছো এটা খুবই স্পেশাল আমাদের জন্য। ঠিক আছে না? মানে তোমার আশেপাশে তুমি যা দেখো, তোমার সারাউন্ডিংসে সবই তুমি দেখবা এই কলয়েডাল দ্রবণের অন্তর্ভুক্ত। ঠিক আছে, আমরা সামনে एग्जांपल দেখব। কিসের ছবি এটা বলো? দুধ। ঠিক আছে না? গরুর দুধ রেগুলার খাও, গরুর দুধ পাওয়া যায় না? পাওয়া যায় বাসায় বাসায় না এখন প্যাকেটজাত সব। অ্যাকচুয়ালি গরুর দুধ পাওয়া তো মুশকিল, গরুর দুধ পাইলেও দেখা যায় পানি মেশাবে ওর মধ্যে। গাভীর দুধ ছিল। ওকে, তাহলে দেখো এই যে তোমাদের গরুর দুধ আছে, এটা কি? এটা কিন্তু কলয়েড। গরুর দুধ কলয়েড। কারণ তুমি দেখো গরুর দুধ তুমি যদি দেখো এটা কিন্তু দ্রবণের মতো এত পরিষ্কার, তুমি দেখো সলিউশন দেখো কত ক্লিয়ার। ঠিক আছে না? কিন্তু গরুর দুধ একটু ঘোলা না, একটু ঘোলা। আর এখানে দেখো এইটা আবার সাসপেনশনের মতো এত ভিজিবলও না। মানে এখানে তোমার দুধের যে কণাগুলো আছে, যে প্রোটিন আছে, ফ্যাট আছে, যে কণাগুলো আছে, কণাগুলো কিন্তু একদম পরিষ্কারভাবে বোঝাও যাচ্ছে না, না? ওকে, মানে একদম ট্রু সলিউশনের মতো কণাগুলোর আকার এত ছোটও না, আবার সাসপেনশনের মতো কণাগুলোর আকার কি এত বড় না, মানে একটা মাঝামাঝি অবস্থা, না? এই জন্য এটাকে আমরা বলতেছি কলয়েডাল সলিউশন। তাহলে মিল্ক হচ্ছে একটা আইডিয়াল কলয়েডাল সলিউশন বা কলয়েডাল দ্রবণ। আচ্ছা, আমরা আরো একটু एग्जांपल দেখব সামনে।
এখন আসো এবার দেখো এখানে আমি ডায়াগ্রাম আছি ট্রু সলিউশনে কণার সাইজ বা পার্টিকেল সাইজ দেখো কত 10⁻⁻7 সেন্টিমিটার থেকে ছোট তাহলে কণার আকার যদি দ্রবের কণার আকার যদি 10⁻⁻7 সেন্টিমিটার থেকে ছোট হয় তখন তাকে কি বলা হয় ট্রু সলিউশন আর কণার আকার যদি মানে পার্টিকেল সাইজ যদি 10⁻⁻5 সেন্টিমিটার থেকে বড় হয় তখন ওই টাইপের মিক্সচারকে কি বলা হয় সাসপেনশন আর যদি পার্টিকেল সাইজ 10⁻⁻7 সেন্টিমিটার থেকে বড় আর 10⁻⁻5 সেন্টিমিটার থেকে কি হয় ছোট হয় তখন যে মিক্সচারটা আমরা পাই তাকে আমরা বলতেছি কলয়েড কলয়েড ঠিক আছে এগুলো কিন্তু एग्जाम এ জিজ্ঞেস করবে এমসিকিউ তে যে কলয়েড কণার আকার কত ঠিক আছে ডাইরেক্টলি এমসিকিউ তে আস্ক করবে তোমাকে ট্রু সলিউশনের কণার আকার কত সাসপেনশনের কণার আকার কত কিন্তু পরীক্ষায় আসে এমসিকিউ তে আসে কিন্তু एग्जाम এ পড়তে হবে মুখস্থ করতে হবে আচ্ছা এখন লক্ষ্য করো একটা বিষয় তুমি লক্ষ্য করো আমরা কলয়েডে ফোকাস করি একটু এদিকে তুমি মনোযোগ দাও তাহলে একটা এক্সট্রিম আমরা কত পেলাম বলো 10⁻7 কত সেন্টিমিটার আরেকটা আমরা কত পেলাম 10⁻5 সেন্টিমিটার এবার লক্ষ্য করো 10⁻7 সেন্টিমিটার মানে হচ্ছে কত 10⁻9 মিটার ঠিক আছে না আর এটা কত হবে 10⁻7 মিটার এখন 1 মিটার মানে আবার কত ন্যানোমিটার বলো তো 1 মিটার মানে কত ন্যানোমিটার 1 মিটার মানে হচ্ছে 10⁻9 ন্যানোমিটার তাহলে এটাকে তোমার 10⁻9 দিয়ে গুণ দিলে কত ন্যানোমিটার আসবে 1 ন্যানোমিটার আসবে 1 ন্যানোমিটার আসবে ঠিক আছে না আর এখানে কত আসবে এটা আসবে 100 ন্যানোমিটার কত 100 ন্যানোমিটার এটা দেখো তাহলে ন্যানোমিটারে কলয়েড কণার সাইজ কেমন আসছে তাহলে আমরা বলতে পারি কলয়েড কণার ব্যাস দেখো কলয়েড কণার ব্যাস কত আসছে 1 ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার 100 ন্যানোমিটার এই রেঞ্জে আসছে না ঠিক আছে না তাহলে কলয়েড কণার ব্যাস কত 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার তাহলে এগুলো সেন্টিমিটারেও তোমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারে রেঞ্জটা আবার ন্যানোমিটারও তোমার থেকে জিজ্ঞেস করতে পারে এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে আচ্ছা বুঝছি তাহলে আমরা বলতেছি ট্রু সলিউশন কলয়েড এবং সাসপেনশনের মধ্যে মেইন ডিফারেন্সটা কে মেক করবে কণার সাইজ কণার আকার অনেক ছোট হলে কি ট্রু সলিউশন কণার আকার অনেক বড় হলে সাসপেনশন আর মাঝামাঝি থাকলে কি কলয়েড আচ্ছা তুমি দেখতে পাচ্ছ এখানে কণার আকার অনেক ছোট এখানে একটু বড় এখানে কি অনেক বড় আচ্ছা নেক্সট আসো এবার আসো কলয়েডাল সলিউশনকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব এখন দেখো আমরা কিন্তু এখন নরমাল সলিউশন পড়তেছি না আমরা এখন একটা স্পেশাল জিনিস পড়তেছি কলয়েডাল সলিউশন কলয়েডাল দ্রবণ তার মানে আমাদের যে টার্মিনোলজিগুলো থাকবে কলয়েডাল দ্রবণ সংক্রান্ত এগুলো একটু ডিফারেন্ট হবে তো আগে তোমাকে কলয়েডাল দ্রবণ বুঝতে গেলে তোমাকে কলয়েডাল দ্রবণের যে টার্মগুলো আছে মানে কলয়েডাল দ্রবণের সাথে সংশ্লিষ্ট যে টার্মগুলো থাকবে এগুলো আগে বুঝতে হবে আচ্ছা আমাকে বলো নরমাল যে কোনো সলিউশনে মানে দ্রবণ তুমি যদি বলো একটা দ্রবণ তুমি যদি কনসিডার করো দেখো বলো এই দ্রবণে কি কি জিনিসপাতি থাকে একটা থাকে দ্রব আর একটা কি দ্রাবক এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো বলো তো আমাকে দ্রবণ মানে কি সলিউশন দ্রবণ মানে সলিউশন দ্রব মানে কি সলিউট আর দ্রাবক মানে কি সলভেন্ট ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের দ্রবণের টার্মিনোলজি এগুলো আমরা আগে থেকেই পারি এখন দেখো যখন তুমি বলবা কলয়েডাল সলিউশন দেখো তো কলয়েডাল সলিউশন তো কি একটা দ্রব এবং একটা দ্রাবকের সমন্বয়ে গঠিত হবে বাট কলয়েডাল সলিউশনের ক্ষেত্রে
আমরা আর এখন থেকে দ্রব শব্দটা ইউজ করব না। যদিও একটা দ্রব, বাট আমরা এখন আর দ্রব শব্দটা ব্যবহার করব না যখন আমরা কলোয়েডাল সলিউশন নিয়ে পড়াশোনা করব। আমরা দ্রবের পরিবর্তে এখন যে টার্মটা এখন ব্যবহার করব সেটাকে আমরা বলবো ডিসপার্সড ফেজ, বা সংক্ষেপে কি বলে ডিপি। কি বলে এটাকে? ডিপি। মানে সাধারণ দ্রবণের ক্ষেত্রে যাকে তুমি দ্রব ডাকতা, সাধারণ দ্রবণের ক্ষেত্রে যাকে তুমি দ্রব হিসেবে ডাকতা, দ্রব নাম দিতা, এখন তুমি তাকে দ্রব ডাকবা না কলোয়েড করার সময়। এখন তুমি কি ডাকবা তাকে? তুমি তাকে ডাকবা সংক্ষেপে কি ডিপি। ঠিক আছে, এখন থেকে আমি বলছি ডিপি শব্দটা আমরা বেশি বেশি ইউজ করব সামনে যখন আমরা পড়ব। তাহলে আগে যাকে আমরা দ্রব হিসেবে চিনতাম তার নাম আমরা এখন কি দিয়ে দিলাম? একটা ফ্যান্সি ওয়ার্ড দিলাম, সেটা কি ডিসপার্সড ফেজ বা ডিপি। কনসেপ্ট সেম, কনসেপ্ট সেম। যে আগে যেটা দ্রব যাকে ডাকতাম এখন থেকে কি ডাকবো? ডিপি। এতটুকুই পার্থক্য, আর কিছু না। আর আগে যাকে তুমি দ্রাবক ডাকতা, নরমাল দ্রাবক হিসেবে তুমি কি নাও? পানি, ওয়াটার। আগে যাকে তুমি সলভেন্ট ডাকতা, এখন তুমি তাকে কি ডাকবা? কলোয়েডাল সলিউশনের ক্ষেত্রে তুমি তাকে ডাকবা ডিসপারশন মিডিয়াম, বা সংক্ষেপে কি বলবো? ডিএম। ঠিক আছে না? ওকে। অর্থাৎ আগে যাকে দ্রাবক ডাকতাম তাকে এখন আর দ্রাবক না ডেকে কি ডাকবো? ডিসপারশন মিডিয়াম কলোয়েডাল দ্রবণের ক্ষেত্রে। তাহলে যে কোনো কলোয়েডাল সলিউশন কিসের সমন্বয়ে গঠিত? একটা ডিপি থাকবে, একটা কি থাকবে? ডিএম থাকবে। তাহলে ডিপি হচ্ছে দ্রবের ভূমিকা পালন করবে, আর ডিএম হচ্ছে কি দ্রাবকের ভূমিকা পালন করবে। সিম্পল জিনিস। ওকে, আমরা বলছি তোমাদের টেক্সট বুকে কিন্তু জিনিসগুলো অনেক অনেক কমপ্লেক্স ভাবে লেখা আছে। কলোয়েডের পড়াশোনা একদম মাথা ব্যথা হয়ে যাবে বই পড়তে যাও। ঠিক আছে, এটা একদম সিম্পল ভাবে তোমাকে আমি জিনিসগুলো পড়াচ্ছি। তাহলে দেখো বাংলাতে কি বলবো? কলোয়েডাল দ্রবণ সমান কি? ডিসপার্সড ফেজ। এটা বাংলা কি? দেখো বাংলা কি এটা? বিস্তৃত দশা। এখন তুমি বইয়ের মধ্যে যায় যখন এই ওয়ার্ডটা দেখবা তোমার মাথাতে এমনি আউলে যাবে, এটা আবার কি জিনিস? এটা আবার কি? আরে ভাই কিছুই না, ওই আগে যেটা তুমি দ্রব বলতা ওরই একটা ফ্যান্সি নাম দিছে, বিস্তৃত দশা, কিছুই না। আর এটা কি? ডিসপারশন মিডিয়ামের বাংলা কি? বিস্তীর্ণ মাধ্যম। বিস্তীর্ণ মাধ্যম। ঠিক আছে, তাহলে এখন দেখো নরমালি আমরা কি বলি যে ভাইয়া দ্রব কার মধ্যে থাকে? দ্রব কার মধ্যে থাকে? দ্রব দ্রাবকের মধ্যে থাকে। তাহলে এখন আমরা কি বলবো? ডিপি থাকবে কার মধ্যে? ডিপি থাকবে কার মধ্যে? ডিএম এর মধ্যে। তাহলে ডিপি আর ডিএম মিলে কি তৈরি হবে? কলোয়েডাল সলিউশন তৈরি হবে। আচ্ছা কলোয়েড কর্নার ড্যাশ 100 ন্যানোমিটার হবে। আচ্ছা হ্যাঁ 100, এটা 100 আসে না? 100। আচ্ছা ঠিক আছে, অবশ্যই এটা অনেক টেক্সট বুকে হচ্ছে যে 1000 ন্যানোমিটার লেখা আছে, সমস্যা নেই, এটা ইউজ করলে প্রবলেম হয় না। এগুলো ডাটা ভেরি করে টেক্সট বুক মানে এক এক বইয়ে এক এক রকম ডেটা দেওয়া। যাক দেখো এবার লক্ষ্য করো, কলোয়েডাল দ্রবণকে সল নামে ডাকা হয়। তাহলে এখন থেকে আমরা সল শব্দটা ইউজ করব, প্রায়ই এই শব্দটা ইউজ করব, সল। একটু আগে তুমি একটা জিনিস শব্দ দেখছো না? এই দেখো একটু আগে তোমাকে আমি দেখাইলাম অ্যারোসল, দেখছো? অ্যারোসল, এই যে দেখো অ্যারোসল আছে না? অ্যারোসল। তাহলে অ্যারোসল হচ্ছে এক ধরনের কলোয়েডাল দ্রবণ। এই অ্যারো শব্দটা আসছে হচ্ছে বাতাস থেকে, অ্যারো আসছে এয়ার থেকে। ঠিক আছে, তাহলে ওখানে বাতাসের মাধ্যমে হচ্ছে যে একটা কলোয়েডাল সলিউশন ক্রিয়েট হয়, এই জন্য কি নাম দেওয়া হয়েছে? অ্যারোসল। তাহলে কলোয়েডাল সলিউশনের নাম হচ্ছে সল। ওকে, সল নামে ডাকা হয়। আচ্ছা উদাহরণ গোল্ড সল। গোল্ডের সল আছে, গোল্ডের কলোয়েডাল সলিউশন আছে। কিভাবে বানায় এটা? ধরো আমরা কি করি, আমরা যদি স্বর্ণের একটা বার নেই, আমরা স্বর্ণের বারকে নিয়ে আমরা ধরলাম এটাকে কি করলাম, একটা স্বর্ণের পাউডার তৈরি করলাম, এটাকে গুঁড়া করে পাউডার তৈরি করে ওইটাকে আমি পানিতে দিয়ে দিলাম, তাহলে কি তৈরি হয়ে যাবে? গোল্ডের একটা কলোয়েডাল দ্রবণ তৈরি হয়ে যাবে। তাহলে ওখানে গোল্ডের পাউডারটা কার মধ্যে আছে? কার মধ্যে দ্রবীভূত আছে? পানির মধ্যে। তাহলে গোল্ড হবে আমার ডিপি। গোল্ড কি হবে? গোল্ড হচ্ছে আমার দ্রব। তাহলে বাট এখন আমরা দ্রব বলবো না, গোল্ড হবে আমাদের ডিপি। মানে গোল্ডের যে পাউডারটা ওইটা হবে তোমার হবে বিস্তৃত দশা, বিস্তৃত দশা। আর তুমি যে পানির মধ্যে মিশাইছো ওই পানিটা তোমার কি হবে? ডিসপারশন মিডিয়াম বা বিস্তীর্ণ মাধ্যম। ঠিক আছে, সিম্পল জিনিস।
তাহলে দেখো এই যে এক্ষেত্রে গোল্ড হলো ডিপি এবং পানি হচ্ছে কি ডিএম, ঠিক আছে। আর কলয়ের কোণার ব্যাস কত 1000 থেকে 1000 সরি 1 থেকে 1000 ন্যানোমিটার। তো আমি একটু তোমাকে দেখালাম 1 থেকে 100, সরি টেক্সট বুকে 1 থেকে 1000 লেখা আছে, তুমি এইটা ইউজ করবা 1 থেকে 1000 ন্যানোমিটার। আচ্ছা বুঝছি বিষয়টা। তাহলে আমাদের মূল আগে কি যে কলয়েডাল সলিউশন কটা জিনিসের সমন্বয়ে গঠিত দুইটা, একটা হচ্ছে ডিপি আর একটা কি ডিএম। আর কলয়েডাল দ্রবণকে কি নামে ডাকা হয় সল নামে ডাকা হয়, ঠিক আছে, সল নামে ডাকা হয়। আর কলয়েডাল কোণার ব্যাস কত 1 থেকে 1000 ন্যানোমিটার। চলো এবার আমরা কলয়েডাল দ্রবণের শ্রেণী বিভাগ দেখব, ঠিক আছে। তো আমাদের কলয়েডাল দ্রবণকে আমরা অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি। প্রথমটা কি দেখো ডিপি এবং ডিএম এর ভৌত অবস্থার উপরে ভিত্তি করে। প্রথমে আসবে দেখো ফোম, তোমরা ফোমের নাম শুনছো না, ফোম। ফোমের ক্ষেত্রে কি হয়, ফোমের ক্ষেত্রে তোমার ডিপি হবে গ্যাস, ডিপি হবে কি গ্যাস, আর ডিএম কি হবে লিকুইড। মানে লিকুইডের মধ্যে কি দ্রবীভূত থাকবে, লিকুইডের মধ্যে কি দ্রবীভূত থাকবে গ্যাস দ্রবীভূত থাকবে। মানে ডিএম এর মধ্যে কি থাকে ডিপি থাকে, ডিএম এর মধ্যে ডিপি থাকে। एग्जांपल কি দেখো হুইপ ক্রিম তোমরা বাসায় বানাইছো হয়তো বা, শেভিং ক্রিম তোমরা বাসায় যদি শেভ করে থাকো কখনো, শেভিং ক্রিমে কি হয় লিকুইডের মধ্যে কি ডুবায় কি গ্যাস। এজন্য কয়দিন পর দেখবা যে ভিতর থেকে গ্যাস বের হচ্ছে, ক্রিম তো শেষ হয়ে যায়, পুরাই ফাঁকিবাজ কোম্পানিগুলো, ঠিক আছে। ওকে সোডা ওয়াটার খাইছো কখনো, সোডা ওয়াটার খাও নাই, কই খাইছো সোডা ওয়াটার, পাওয়া যায় সোডা ওয়াটার তো আশেপাশে পাওয়া যায় না। দেখো এবার আসো সলিড ফোম, দেখো ডিপি হচ্ছে গ্যাস, ডিএম কি দেখো সলিড, সলিডের মধ্যে গ্যাস থাকে, কঠিনের মধ্যে গ্যাস থাকে, কি কি ফ্রোথ কর্ক, তারপর হচ্ছে পিউমাই স্টোন, ফোম রাবার, এগুলা। এবার দেখো অ্যারোসল, অ্যারোসলে কি হয় গ্যাসের মধ্যে লিকুইড থাকে, গ্যাসের মধ্যে কি থাকে লিকুইড। এই যে আমরা স্প্রে করি পারফিউম, তারপর হচ্ছে তোমার কি এয়ার ফ্রেশনার যেগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, আমরা যে তেলাপোকা মারার জন্য আমরা ইউজ করি, ঠিক আছে, এটা সবই হচ্ছে অ্যারোসলের অন্তর্ভুক্ত। এরা তোমার কি থাকে গ্যাসের মধ্যে লিকুইড থাকে। एग्जांपल কি এই যে ক্লাউডস, এগুলো অর্থাৎ এই যে তুমি আকাশে যে মেঘ দেখো এগুলো সবই হচ্ছে অ্যারোসলের অন্তর্ভুক্ত। এরপর দেখো ইমালশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। লিকুইড লিকুইড, এটা খুবই গুরুত্বপূর্ণ। লিকুইড লিকুইড, লিকুইড লিকুইড কলয়েডাল সিস্টেমের অপর নাম কি ইমালশন। তাহলে ডিপিও লিকুইড, ডিএমও কি লিকুইড। একটা एग्जांपल দাও, যেমন তুমি কখনো তেলের মধ্যে পানি মিশাইছো, যদিও মিশবে না, তেলের মধ্যে পানি মিশাও, দুইটা লিকুইড না, এটা একটা ইমালশন ক্রিয়েট হবে, লিকুইড লিকুইড কলয়েডাল সিস্টেম। অথবা পানির মধ্যে তেল মিশাও, অর্থাৎ এরকম হতে পারে তেল বেশি পানি কম, অথবা পানি বেশি তেল কম, দুটোই হতে পারে, ঠিক আছে। এটা एग्जांपल লিখছে মিল্ক, দুধ হচ্ছে কি একটা লিকুইড লিকুইড কলয়েডাল সিস্টেম। তারপরে হেয়ার ক্রিম, এই যে মেয়েরা দেয় মাথায়, ঠিক আছে, দিছো হেয়ার ক্রিম দাও না, চুলের যত্ন না, কি বলো মেয়ে মানুষ চুলের যত্ন নিতে হবে না, চুল দিয়ে তো মুরগি ধরতে হবে, কি বলছো, চুলই তো আসল সৌন্দর্য মেয়েদের। কার কার লম্বা চুল আছে এখানে, ঠিক আছে, খাটো চুল ভাই ভাই আপনি কি আপনি হেয়ার কেয়ার করেন না? আমরা ছেলে মানুষ, আমাদের তো মূল্যের উপর টাকা দিয়ে, আমাদের হেয়ার ক্রিম দিয়ে কি হবে। চলো এবার আসো সলিড ইমালশন, এটাকে কি বলে জেল বলে, জেল, ঠিক আছে। যেমন এখানে তোমার ডিএম হচ্ছে সলিড আর ডিপি কি লিকুইড, মানে সলিডের মধ্যে লিকুইড থাকে। एग्जांपल কি যে বাটার চিজ তোমরা খাইছো রেগুলার, বাটার আর চিজ যে খাও এগুলো হচ্ছে তোমার কলয়েডাল সিস্টেম। তারপরে স্মোক, গ্যাসের মধ্যে সলিড থাকে। ডাস্ট, এটা কি লিখছে সুট ইন এয়ার, আচ্ছা
এবার দেখো সল্ট, লিকুইডের মধ্যে সলিড থাকে, যেমন পেইন্ট, পেইন্টিং, কলোয়েডাল গোল্ড, এগুলো সলিড সল্ট, সলিড সলিড, যেমন রুবি গ্লাস, এখানে তোমার কি থাকে, গোল্ড ডিসপার্স ইন গ্লাস, মানে গ্লাসের মধ্যে গোল্ড থাকে, অ্যালয়, বিভিন্ন ধাতু সংকর। দেখো এখানে একটা কম্বিনেশন নাই, বলো তো কোনটা? দেখি কে এটা বুঝতে পারে। একটা কম্বিনেশন এখানে অ্যাবসেন্ট আছে, গ্যাস গ্যাস না, গ্যাস গ্যাস কম্বিনেশনটা অ্যাবসেন্ট না এখানে। তাহলে মনে রাখবা গ্যাস গ্যাস হচ্ছে একটা হোমোজিনিয়াস সিস্টেম, মানে গ্যাসের সাথে গ্যাসের যে মিক্সচার এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর সমসত্ব মিশ্রণ কখনো কলয়েড হতে পারবে না। কলয়েড হতে গেলে অবশ্যই সেটা হতে হবে হেটেরোজিনিয়াস সিস্টেম, মানে অসমসত্ব মিশ্রণ হইতে হবে। মানে গ্যাস গ্যাস কখনো কলয়েডাল দ্রবণ তৈরি করতে পারবে না, বুঝতে পারছো বিষয়টা? বাকি সব কম্বিনেশন এখানে আছে, লিকুইড লিকুইড আছে, সলিড সলিড আছে, আদার যে কোনো কম্বিনেশন পসিবল। ওকে, তাহলে বুঝতে পারছো এক্সাম্পলগুলো দেখে তুমি তোমার আশেপাশে পুরো কলয়েড দিয়ে তুমি ঘেরা, যাই তুমি রেগুলার লাইফ ইউজ করো, শ্যাম্পু থেকে শুরু করে সবকিছু সবই কলয়েডাল সিস্টেম। লুব্রিকেন্ট কি ধরনের ইমালশন? লুব্রিকেন্ট ইমালশন কি না? লুব্রিকেন্ট না, লুব্রিকেন্ট ইমালশন না। লুব্রিকেন্টের মধ্যে তোমার কি করে, এখানে তোমার মানে লিকুইডের মধ্যে তারা কঠিন জিনিসপাতি মিশিয়ে তারপর এটা বানায় এমন। চলো তাহলে ক্লিয়ার সবার? না এটা মুখস্থ রাখতে হবে না, তবে এখানে শুধু একটা মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে ইমালশন। লিকুইড লিকুইড সিস্টেমকে কি বলে, কোন সিস্টেমকে কি বলে? ইমালশন। এবার শো ডিএম এর উপর ভিত্তি করে এটা একটু দেখো, যেমন দেখো ডিসপারশন মিডিয়াম হিসেবে যদি আমরা পানি ব্যবহার করি তখন কলোয়েডাল সিস্টেমকে কি বলে? অ্যাকুয়াসল। অ্যালকোহল ব্যবহার করলে কি বলে? অ্যালকোসল, যেহেতু কলোয়েডাল সিস্টেম সলিউশনের নাম হচ্ছে সল। বেনজিন ব্যবহার করলে কি বলে? বেনজোসল। আর এয়ার ইউজ করলে কি বলে? এয়ারোসল। এটা কম বেশি তোমরা সবাই শুনছো অ্যারোসল শব্দটা, বাট এটা যে কলোয়েডাল সিস্টেম তোমরা জানতে না। তাহলে এই ক্ষেত্রে ডিএম হিসেবে কি ইউজ হয়? এয়ার। এইভাবেই তোমাদেরকে ধোকা দেয় দোকানদাররা বা কোম্পানিগুলো। এই যে তুমি স্প্রে কিনো, ভিতরে পুরোটাই বাতাস, মেইন খেলাটা হচ্ছে ওই বাতাসের মধ্যে লিকুইড দ্রবীভূত থাকে। এই যে তুমি স্প্রে মারো না, পারফিউমে তুমি যে স্প্রেটা মারো, এটা কিন্তু বাতাস থেকে আসে না, এটা বাতাস থেকে আসে না, এটা আসে যে লিকুইডটা থাকে বাতাসের মধ্যে, যে লিকুইডটা থাকে ওইখান থেকে অ্যাকচুয়ালি স্মেলটা আসে। এখন বেশিরভাগই কি বাতাস দিয়ে ভরায় রাখে, সামান্য একটু লিকুইড নেয়। এজন্য কয়দিন পরে দেখবা খালি বাতাসই বেরোচ্ছে স্প্রে করলে, কোনো স্মেল কিছু নাই। এবার আসো ডিপি এবং ডিএম এর ইন্টারঅ্যাকশনের উপর ভিত্তি করে, অর্থাৎ ডিপি এবং ডিএম কতটা ভালোভাবে মিশতেছে তার উপর ভিত্তি করে আমরা কলোয়েডাল সলিউশনকে দুই ভাগে ভাগ করি। কি কি? এ, এটাকে আমরা বলি লায়োফিলিক কলোয়েড। আচ্ছা দেখো এখানে ফিলিক শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ, ঠিক আছে? যেমন আমি যদি বলি ম্যাথফিলিক, এটার মানে কি হবে? ম্যাথফিলিক, তুমি ফেসবুকে বিভিন্ন পেজ দেখবা, হ্যাঁ টিচারদের ম্যাথফিলিক, যদি কেউ ম্যাথ পড়ায় সে লিখবে কি ম্যাথফিলিক, বা দিবে সায়েন্স ফিলিক। এটার মানে কি? ম্যাথফিলিক মানে কি? ম্যাথের প্রতি তার কি বেশি আকর্ষণ, বেশি ম্যাথকে সে ভালোবাসে, এই জন্য নাম দিয়েছে কি ম্যাথফিলিক, ঠিক আছে? আচ্ছা তাহলে ফিলিক শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ বা ভালোবাসা। তাহলে লায়োফিলিক কলোয়েড মানে হচ্ছে ডিপি ডিএম কে ভালোবাসবে, ডিপি ডিএম কে ভালোবাসবে মানে ডিপি ডিএম এর সাথে ভালোভাবে মিশে যাবে। তাহলে যদি ডিপি ডিএম এর সাথে ভালোভাবে মিশে যায় তখন যে কলোয়েডাল সিস্টেমটা তৈরি হয় তাকে কি বলা হয়? লায়োফিলিক কলোয়েড। লিখো ডিপি ডিএম এর সাথে ভালোভাবে মিশবে, ডিপি ডিএম এর সাথে, ডিপি ডিএম এর সাথে ভালোভাবে মিশে যাবে।
ভালোভাবে মিশে যায়। এক্সাম্পল কি দেখো, ব্লু, স্টার্চ, তারপরে তোমার জেলাটিন, প্রোটিন, ইক, অ্যালবুমিন, এগুলো এক্সাম্পল। আর আরেকটা অংশ লক্ষ্য করো এখানে, লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে কলয়েড কণায় কোনো চার্জ থাকে না, কলয়েড কণায় কোনো চার্জ থাকে না, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই চার্জের ব্যাপারে আমরা পরে কথা বলবো বিস্তারিত। এবার আসো লায়োফোবিক কলয়েডস। তোমরা ফোবিক শব্দটা আসছে ফোবিয়া থেকে। অনেকের থাকে ডার্ক ফোবিয়া, মানে অন্ধকারকে সে ঘৃণা করে। অনেকের থাকে হচ্ছে হাইট ফোবিয়া, অনেক উঁচু বিল্ডিং এর ছাদে দাঁড়াইলে তার ভয় লাগে, ঠিক আছে কিনা? তাহলে ফোবিক শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। মানে কি ডিপিডিএম কে ঘৃণা করবে, মানে কি ডিপিডিএম এর সাথে ভালোভাবে মিশতে চাইবে না, জোর করে মিশাইতে হবে, ঠিক আছে না? তাহলে লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে কি হয়, ডিপিডিএম এর সাথে ভালোভাবে মিশে যায়। তাহলে লায়োফিলিক কলয়েডাল দ্রবণ তৈরি করা সহজ, কিন্তু লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে কি হয়, ডিপিডিএম এর সাথে ভালোভাবে মিশতে চায় না, জোর করে মিশানো লাগে। এই জন্য লায়োফোবিক কলয়েড প্রস্তুত করার জন্য তোমার আলাদা পদ্ধতি আছে, যেহেতু এক্ষেত্রে ডিপিডিএম সহজে মিশবে না। এবার লক্ষ্য করো, লিখো এটা যে ডিপিডিএম এর সাথে ভালোভাবে মিশবে না, ঠিক আছে? আর একটা বিষয় লক্ষ্য করো, এখানে তোমার কলয়েড কণায় চার্জ থাকে, ওকে? লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে কলয়েড কণায় কি থাকে, চার্জ থাকে। এক্সাম্পল কি, যেমন দেখো সিলভার গোল্ড ধাতুর সল, মানে ধরো তুমি যদি সিলভার ধাতুকে পাউডার করে পানির মধ্যে মিশাও, দেখো যে মিশবে না। গোল্ডকে পাউডার করে পানির মধ্যে মিশাও, দেখো যে মিশবে না। তারপরে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, তোমরা সবাই জানো এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড, এই যৌগগুলো কিন্তু পানিতে খুবই কম দ্রবণীয় হয়, পানিতে একদমই দ্রবীভূত হতে চায় না। এবার আসলে ধাতব সালফাইড, এগুলো আমরা দেখছিলাম না, কপার সালফাইড, নিকেল সালফাইড, এই ধাতব সালফাইডগুলো পানিতে কি খুবই অল্প পরিমাণে কি হয়, দ্রবীভূত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্লিয়ার এটা লায়োফিলিক লায়োফোবিক, ওকে? নেক্সট আসো, এবার আসো ডিপি এর কণার ধরনের উপর ভিত্তি করে। প্রথমটা কি, মাল্টি মলিকুলার কলয়েড। এই জিনিসটা কি দেখো, মনে করো তুমি একটা কণা নিছো, দেখো ছোট্ট একটা কণা নিছো, যেই কণাটার আকার অনেক ছোট। তাহলে এই কণার আকারটা কিন্তু মনে করো যে কলয়েড কণার যে রেঞ্জ আছে আকারের, ওই রেঞ্জের মধ্যে মনে করো আসতেছে না। তাহলে এই কণাটা নিজে কিন্তু একটা কলয়েড কণার মতো আচরণ করতে পারবে না, কারণ এটার যে সাইজ, এটা কলয়েড কণার আকার থেকে মনে করো ছোট। এখন কি হলো, এরকম সিমিলার অনেকগুলা কণা একত্রিত হয়ে গেল, এই যে দেখো একত্রিত হয়ে গেল। আচ্ছা দেখো, দেখো কি হলো, এরকম অনেকগুলো ছোট ছোট কণা, দেখো এরকম অনেকগুলো ছোট ছোট কণা একত্রিত হয়ে মনে করো একটা বড় কণা তৈরি করলো, যে বড় কণাটার আকার আবার কলয়েড কণার আকারের রেঞ্জের মধ্যে পড়ে। তখন এই সবগুলো কণা একত্রিত হয়ে যে বড় কণাটা তৈরি করবে, ওই কণাটা কিন্তু একটা কলয়েড কণার মতো আচরণ করতে পারবে। মানে একটা ছোট কণা নিজে তো কলয়েড কণা হিসেবে আচরণ করতে পারতেছে না, বাট এরকম অনেকগুলা ছোট ছোট কণা একত্রিত হয়ে যখন একটা বড় কণা তৈরি করবে, যেই বড় কণাটার আকার 1 থেকে 1000 ন্যানোমিটারের মধ্যে পড়বে, তখন এই সবগুলো কণা একত্রিত হয়ে যে বড় কণাটা তৈরি করলো, ওইটা আবার কলয়েড কণার মতো কি করবে, আচরণ শো করবে। এই জন্য এটাকে কি বলা হয়, মাল্টি মলিকুলার। মাল্টি মানে কি অনেকগুলো, মাল্টি মানে কি অনেকগুলো। আচ্ছা এক্সাম্পল কি,
সালফার সল্ট। আচ্ছা, এবার নেক্সট আসবে ম্যাক্রোমলিকুলার কলোয়েড। ম্যাক্রোমলিকুলার মানে কি? একটা কণার আকার এতটাই বড় যে একটা কণার আকার, দেখো একটা কণার আকার এতটাই বড় যে যে এই কণার আকারটা কলয়েড কণার আকারের রেঞ্জের মধ্যে পড়ে, তখন এই বড় কণাটাই কি একটা কলয়েড কণার মতো আচরণ করতে পারে। মানে একটা সিঙ্গেল কণা। এক্সাম্পল কি? যেমন ধরো স্টার, তোমরা সবাই জানো স্টারের যে স্ট্রাকচার অনেক বড় না? তুমি যদি স্ট্রাকচার গাঠনিক সংকেত দেখো অনেক বড় স্ট্রাকচার, কিন্তু তাহলে স্ট্রাকচার একটা সিঙ্গেল কণার আকার কিন্তু যথেষ্ট বড়, এই জন্য এটা কলয়েড কণার মতো আচরণ দেখাইতে পারে। এবার দেখো সেলুলোজ, সেলুলোজের আকারও কি যথেষ্ট বড়। তারপরে কি প্রোটিন, প্রোটিন সাইজ অনেক বড়। প্রোটিন কিভাবে গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে না? বলো, অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কি গঠিত হয়? সাথীরা বলো দেখি, অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে কি গঠিত হয়? পেপটাইড। কোন বন্ধন দ্বারা গঠিত হয় এটা? পেপটাইড বন্ধন। তাহলে অনেকগুলো পেপটাইড মিলে কি তৈরি হয়? পলিপেপটাইড। এরপরে অনেকগুলো পলিপেপটাইড মিলে কি তৈরি হয়? প্রোটিন। ঠিক আছে না? শুধু অ্যামাইনো অ্যাসিড মিলে কিন্তু প্রোটিন আসে না। তাহলে জাম্পটা অনেক লম্বা। তাহলে দেখো প্রোটিনের আকার কিন্তু যথেষ্ট বড়। মানে এনজাইম, তুমি জানো তোমাদের বডিতে অনেক এনজাইম থাকে যেগুলো খাদ্যদ্রব্য পরিপাকে সহায়তা করে, প্লাস তোমার শরীরে যে বিপাকীয় কার্যকলাপ আছে এগুলো পরিচালনা করে এনজাইম। নাইলন, তোমরা নাইলন দেখছো না? নাইলন তোমরা বাড়াইছো। পলিথিন, সিনথেটিক রাবার, এগুলোর কণার সাইজ যথেষ্ট বড় হয়। এইজন্য একটা সিঙ্গেল কণাই কি কলয়েড কণার মতো আচরণ করতে পারে। এইজন্য এটাকে বলা হয় ম্যাক্রোমলিকুলার কলয়েড। ম্যাক্রো, ম্যাক্রো মানে সাইজে বড়। আচ্ছা, এরপরে আসো অ্যাসোসিয়েটেড কলয়েডস অর মিসেলস। ঠিক আছে, এই জিনিসটা কি? আচ্ছা, একটু বুঝাই তোমাকে। আচ্ছা, তোমরা সাবান দেখছো? সাবান এই দেখো, এই দেখো চাপে দিয়ে। তোমরা সবাই সাবানের সঙ্গে জানো সোডিয়াম স্টিয়ারেট C70H35 COO Na, এটাকে ভাঙা লিখে কি পাবো? COO মাইনাস আর কি Na প্লাস। আচ্ছা দেখো, এটা হচ্ছে মনে করো সাবানের একটা অণু। তাহলে এখানে এই C17H35 যেটা আছে এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে অপোলার। এটা হচ্ছে অপোলার। এটা হচ্ছে অপোলার। আর COO মাইনাস এই অংশটা তোমার কি? এটা হচ্ছে পোলার। ওকে, এখন মনে করো, প্লিজ দেখো, এই কথা বলো না। মনে করো তোমার কাছে সাবানের একটা অণু আছে। কয়টা? মাত্র একটা অণু আছে। তো দেখা যায় কি, দেখো ধরো তুমি তোমার হাত, তুমি মাছ মাংস খাইছো, গরু মাংস দিয়ে ভাত খাইছো, এখন তোমার হাতে কি চর্বি লেগে থাকবে। এখন এই চর্বিকে দূর করার জন্য তোমার কি লাগবে? সাবান। এখন দেখো তোমার কি মনে হয় যে সাবানের একটা অণু যদি আমি নেই তাহলে সেটা কি ওই চর্বিটা পরিষ্কার করতে সক্ষম হবে কিনা? না, হবে না। তাহলে সাবানের একটা সিঙ্গেল অণু কখনো তোমার হাতের চর্বি পরিষ্কার করতে পারবে না। তার মানে আমি যদি সাবান, দেখো আমি যদি সাবান খুব অল্প পরিমাণে নেই, তাহলে সাবানের অণুর সংখ্যা যদি অনেক কম হয় তাহলে সেই অণুগুলা কিন্তু কলয়েডাল সলিউশন হিসেবে কাজ করতে পারবে না। কিন্তু মনে করো আমি যদি অনেকগুলো সাবানের অণু নেই, ধরো আমি যদি মনে করো 1000টা সাবানের অণু নেই। কয়টা? 1000টা সাবানের অণু যদি আমি নেই, তাহলে ওই 1000টা সাবানের অণু একত্রে কিন্তু তোমার হাতের এই চর্বি কি করে ফেলতে পারবে? পরিষ্কার করে ফেলতে পারবে। ম্যাটেরিয়াল পড়ছো না যে তোমার চর্বির অণুকে অনেকগুলো সাবানের অণু চারপাশ থেকে ঘিরে ধরে। আমরা পড়বো, এগুলো সামনে পড়বো, তো আসলে যদি সিলেবাসের ক্লাস এই জন্য ডিটেইলস বলতেছি না। তাহলে দেখো যে অনেকগুলো সাবানের অণু কি করে? তোমার হাতে থাকা তেল বা চর্বির অণুকে চারপাশ থেকে ঘিরে ধরে।
এবং এইভাবে তোমার চর্বিটা কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাহলে একটা সিঙ্গেল সাবানের অণু কখনোই কলয়েড হিসেবে কাজ করতে পারে না, কিন্তু অনেকগুলো সাবানের অণু একসাথে মিলে কি কলয়েডাল দ্রবণ হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। আর এই যখন অনেকগুলো সাবানের অণু একসাথে তোমার এই হাতের ময়লাগুলো পরিষ্কার করে বা চর্বি পরিষ্কার করে, তখন এটার একটা নাম দিয়ে আমরা কেমিস্ট্রিতে এটাকে বলা হয় অ্যাসোসিয়েটেড কলয়েডস বা কি, এর একটা সুন্দর নাম কি, মিসেলস। ঠিক আছে, মিসেলস। ওকে, দাও কি লিখছি, নিম্ন ঘনমাত্রায় সবল তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে আর উচ্চ ঘনমাত্রায় কলয়েডাল দ্রবণের মতো কি করে, আচরণ করে। মানে কি, যদি আমি সাবান কম পরিমাণে নেই তখন সেটা কলয়েড হবে না, মানে যদি আমি সাবান অনেক বেশি পরিমাণে নেই তখন সেটা কি হয়ে যায়, কলয়েড হয়ে যায়। অ্যাসোসিয়েটেড কলয়েড বা মিসেলস। ওকে, আজকে তাহলে এতটুকুই থাক। আগামী ক্লাসে আমরা এই মিসেল নিয়ে, মিসেল কিভাবে গঠিত হয় এগুলো নিয়ে পড়াশোনা করব।